আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইমাম, আমি ফেসবি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল নিউরো সার্জারি বিভাগ। আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন, তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন, সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। আইসিইউ, এইচডিইউ সবকিছু আমাদের সেটা চালু থাকবে, কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সবকিছু আমাদের চলমান থাকবে। হ্যাঁ, আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয়, দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উইথড্র করবো। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। না, আমরা পরবর্তী স্থগিত না, আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। নো, কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনারা সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগীর স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বাস্থ্য নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি, এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, ম্যাডামের সাথে মিটিং হয়েছে, আমরা জানাবো এবং আপনাদের সামনে এসেই জানাবো। আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায়নি, এটা আমরা জানাবো, প্রেস ব্রিফিং করবো, আমাদের লেখা হয়েছে, আমাদের আমাদের একটু সময় দেন। এখানে যে ব্রিফ হয়েছে তা প্রশাসন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে, চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি জায়গায় আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি, হবে। আপনারা ধৈর্য ধারণ করুন, কয়েক মিনিটের মধ্যে আমরা আসছি। ধন্যবাদ। আমরা যারা প্রতিনিধিরা ভিতরে আমরা আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, রেসিডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমাদের যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশের জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয়
তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনবল আছেন বলে জানান। তাই বিভাগীয় হাসপাতালগুলোতে 1:1, আমি আবার বলছি, একজন ডক্টর, একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তোবা আর্মি হতে পারে, সেটা হয়তোবা পুলিশ হতে পারে, 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। শুনবো, আমরা প্রশ্ন নিব। আমি আরো বলতে চাই আগামী 7 দিন পর্যন্ত, আমি আবারও বলছি আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এই 7 দিনের মধ্যে আমাদের 2টা দাবি ছিল। এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র আমি আবার বলছি, আপনাদের কোশ্চেন হবে প্লিজ, আমি শেষ করি। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমরা এখনই করব, সেটা যদি ওনারা ডিলে করে সেটার দায়ভার ওনাদের উপরে বর্তাবে। ইমার্জেন্সি সেবা আমরা চালু করব শর্ত সাপেক্ষে। যদি ওনারা, আপনার সাথে আমরা যখন কথা বলছি 5 মিনিটের মধ্যে যদি ওনারা ইমার্জেন্সি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। ওনারা যদি ডিলে করে এর ড্রাইভার ওনাদের উপরে বর্তাবে। আপনারা আমাদের মিডিয়ার ভাই, প্লিজ শেষ করতে দেন, প্লিজ। আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সমন্বয়ে ছাড় দিবেন। প্রশ্নের উত্তর আপনি যে বলেন। আচ্ছা, হ্যাঁ, ওনার প্রশ্ন যে 16 বছর কাজ করিনি। সরকার আছে দায়িত্ব নিয়েছে 15 থেকে 20 দিন। তিনি কি এই ধরনের যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে, আইনি যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলো কি এই সরকার করতে পারবেন কিনা সেটা কি আপনারা জানেন কিনা? সেকেন্ড হচ্ছে রোগীদেরকে জিম্মি করে এই ধরনের আন্দোলন কতটুকু যুক্তি? আপনারা ডাক্তাররা মানবিক দিক বিবেচনা করে আপনারা রোগীদেরকে জিম্মি করে এই ধরনের আন্দোলন কতটুকু যুক্তি হতে পারে সেটা চিকিৎসা হামলা আমরাও নিন্দা জানাই। আমরা কষ্ট পেয়েছি, কিন্তু অসহায় রোগীরা যেন, শিশুরা যেমন এনআইসিতে চিকিৎসা আছে, এসডিইউতে আছে।
আমি আপনাদের এই এটা খুবই আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকের না, সারা ইতিহাসের সবসময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার। এখনো আমরা সেবা দিতে চাই, কিন্তু আমার কথা শুনেন আপনারা। গতকাল রাতের একটা ইনসিডেন্স, এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোন ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট, সে হসপিটালে ভর্তি, বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোন ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। আগে আপনি বলেন। আপনি বলেন, আগে উত্তর দেন, আগে উত্তর দেন, জবাব দেন। আমরা তো চিন্তা করি না। আপনাদের প্লিজ, আপনাদের প্রশ্ন নেওয়া হবে, প্লিজ আপনাদের প্রশ্ন নেওয়া হবে, আপনি উত্তর দিবেন। আপনি দুইটা প্রশ্ন করেছেন, এই দুইটা প্রশ্ন আপনি, আমি দুইটা প্রশ্নের উত্তর দিব আপনাকে। প্রথম যে প্রশ্নটা ছিল, এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশে ঘটে নাই, এটা আপনি স্বীকার করেছেন। এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে। এখানে আমার নিরাপত্তা কোথায়? আমি নিজেকে কি আমি আর এই একই সাথে ঘটনাগুলো দেখেন, সোহরাওয়ার্দী হসপিটালে সকালে, মুগদা হসপিটালে বিকালে একই ধরনের নিটোরে ঘটনা। সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়, নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন, আপনি বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেব। সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার প্রশ্ন শুনেন, আপনার প্রশ্ন শুনেছি, আমার প্রশ্ন শুনবেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা? তিনটা। হ্যাঁ। প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু, বিউবিটির কয়েকজন এসে মারলো, তারপরে 4 ঘন্টা মিটিং হয়েছে। আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা দিবে, জোরে সেবা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায়। রাত 12টায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতি, ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে। তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে দেন, শোনেন, যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইএমআর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি, বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনার ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনাদের যেমন কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়। এই লুকিয়ে চিকিৎসা দেওয়া তো সমস্যা। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি, সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা।
আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে। সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে 3টা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি 7 দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হইল যে এইটা কি এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাশ করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাশ করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে অ্যাকনোলেজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি, আর আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমি একটা উত্তর দিব। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এইচডিইউ, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে। সমস্যা হয় নাই। আবার বলেন। আমি আপনাদেরকে বলি, আর কোন প্রশ্ন নিতে পারবো না। আমি বলি 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না? 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য।